তো আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের 7টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পেনাল কোড। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ওভারঅল পেনাল কোড সম্পর্কে, যাতে আপনাদের পেনাল কোড সম্পর্কে যে ভয় ভীতিটা আছে সেটা যাতে আর না থাকে। যে দণ্ডবিধি যত বড়ই হোক, আপনি পরীক্ষার জন্য যদি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করেন বা পড়েন, তাহলে পেনাল কোডটা অতটা ভয়ের কিছু না, বড় কিছু না। তবে পেনাল কোডে অনেক জিনিস আছে যেগুলো আমাদের না পড়লেও চলবে। তো আপনাকে আগে জানতে হবে যে কোন জিনিসটা আপনি বাদ দিবেন, পাশাপাশি হচ্ছে যে কোন জিনিসটা জিনিসটা আপনি পড়বেন। আর যেটা পড়বেন ওইটাকে আপনাকে বারবার পড়তে হবে। মনে রাখবেন, এখনকার বাংলাদেশ বার কাউন্সিলে যে এমসিকিউ গুলো হচ্ছে, কিছুটা যদিও সরাসরি দিচ্ছে, কিছু আপনাকে ব্যাখ্যামূলক দিচ্ছে বা একটু ভিতর থেকে দিচ্ছে। সেই জন্য প্রতিটা সেকশন সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে, তাহলে আপনার জন্য কিন্তু ইজি। তো আমরা প্রথমে আলোচনা করার চেষ্টা করব যে টোটাল আমাদের পেনাল কোডের মধ্যে কি কি অধ্যায়গুলো আছে, তার ভিতরে কি আছে। এরপরে সেই অধ্যায়গুলোর নাম এবং পেনাল কোড সম্পর্কে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে প্রতিবারই একটা দুইটা কিন্তু প্রশ্ন আসে। তো দেখেন, এই যে হ্যান্ডনোটটা অলরেডি আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে কিছু কালার কম্বিনেশন করেছি। তো এই কালার কম্বিনেশন গুলার মানেটা হচ্ছে যে যেটা লাল কালারে আছে সেটা আপনাকে পড়তে হবেই, যেটা আমরা হলুদ কালারে রেখেছি সেখান থেকে আমরা বেছে বেছে কিছু পড়ব। আর বাকি যে কালো কালারে আছে এগুলো যদি আপনি নাও পড়েন, আপনার কোনো সমস্যা নাই। যদি আপনি বলেন যে এগুলো আপনি ধরবো না, তারপরে কিন্তু কোনো সমস্যা নাই। তো আমরা সর্বপ্রথমেই যে পেনাল কোড 1860 সালের পেনাল কোড, অনেক পুরাতন, তারপরে বাংলাদেশে চলতেছে। তো এখানে আমরা কিছু সাল রেখেছি, এই সালগুলোও আপনাদের অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই সালগুলো দ্বারা কি বোঝায় সেটা আমরা একটু পরে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি, আমাদের হ্যান্ড নোটটার মধ্যে আপনারা পাবেন। তো এখান থেকেও জাস্ট আমরা একটু আপনাদের বলে দিই যে কিভাবে আপনি হ্যান্ড নোট গুলা রাখলে বা আপনার বইয়ের মধ্যে জমা করলে আপনার পড়াটা কম হবে। তো দেখেন, প্যানাল কোডের প্রথমে আমরা এখানে রেখেছি কত, 1833। তা আপনার এই শব্দটা দ্বারাই আপনার মনে আসা উচিত যে 1833 সালে সর্বপ্রথম এই উপমহাদেশে আইন তৈরি করার জন্য যে ইউকে তে, যুক্তরাজ্যে কি করা হয়, একটা চার্টার্ড অ্যাক্ট তৈরি করা হয়। কারণ আমাদের এই উপমহাদেশে আমরা জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তো তাদের আইনগত তো কোনো ভিত্তি ছিল না যে তারা এই জায়গায় আইন তৈরি করবে। তো সর্বপ্রথম 1833 সালে কি করা হয়, চার্টার্ড অ্যাক্ট তৈরি করা হয়। তাহলে 1833 আপনি দিবেন, আর মনে মনে আপনি ভেবে নিবেন যে এটা হচ্ছে চার্টার্ড অ্যাক্ট। তো এই অ্যাক্টের অধীনে 1834 সালে প্রথম ফার্স্ট ল কমিশন তৈরি করা হয়। তো বারবারই এমসিকিউতে আসে, অনেকবারই আসে যে প্রথম ল কমিশন কত সালে করা হয়। তো 1834 সালে করা হয়। এই যে 1834 সালে ল কমিশন করা হয়, তো এই ল কমিশনের কে সভাপতি ছিল, কয়জন মেম্বার ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেটা আমরা একটু পরে দেখব। তো এরপরে 1837 সালে এই কমিটিটা তার রিপোর্টটা সাবমিট করে। তো সাবমিট করার পরেও এটা 100% তাদের মনোপুত হয় নাই। তো এরপরে 1850 সালে কি করা হয়, এটাকে আবার রিভিশন করে প্রস্তুত করা হয়, নানা প্রকার কাটছাট করে। তো এই কাটছাট করাটা 1856 সালে গিয়ে কি করা হয়, লেজিসলেটিভ কাউন্সিলের কাছে উপস্থাপন করা হয় পাশ করার জন্য। তো আমরা 1857 সালে সবাই জানি যে আমাদের উপমহাদেশে কি হয়, সিপাহী বিদ্রোহ হওয়ার কারণে আবার আইনটাকে সংশোধন করার প্রয়োজন পড়ে। তো তখন তারা তাৎক্ষণিক দ্রুত আবার সেটাতে কাটছাট করে, কাটছাট করার পরেই সেটা 1860 সালে গিয়ে পাশ হয় এবং 62তে কার্যকর হয়। তো এই কয়েকটা সাল যদি আপনি জাস্ট ধারাবাহিকভাবে লিখে রাখেন, মোটামুটি এখান থেকেই একটা এমসিকিউ কিন্তু কোনো না কোনো ভাবে আসে। তাহলে আপনি পড়াশোনাটাকে কমিয়ে নেবেন এভাবে, যাতে সালটা লিখে রাখবেন, বাকি কিছু আপনার মনে থাকবে। প্রতিটা শব্দ আপনার নোটে রাখার দরকার নাই বা বইয়ে লেখার দরকার নাই। তো এখন মূল যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে পেনাল কোডে আমাদের টোটাল 23টা চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টার গুলো এতগুলো তো আমাদের মনে রাখা সম্ভব না। তো আমরা আজকের এই নোটের মাধ্যমে আপনাদেরকে মনে রাখার যে টেকনিক গুলো আছে সেগুলোও দিয়ে দিব, এর আগেও আমরা অসংখ্যবার বলেছি। তো প্রথমে আমরা একটু দেখি যে চ্যাপ্টার গুলোর ভিতরে কি আছে, জাস্ট সামান্য একটু দেখার চেষ্টা করি। তাহলে আপনার মনে হবে যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট আর কোনটা আপনার না পড়লেও চলবে।
তো দেখেন যে চ্যাপ্টার 1 যে কথাটা বলে সেটা হচ্ছে সাধারণ ইন্ট্রোডাকশন দিয়ে দেয়। নর্মালি প্রতিটা আইনের নাম কোথায় প্রযোজ্য হবে এরকম ইন্ট্রোডাকশন দেয়। এরপরে সেকশন, যদি আমরা চ্যাপ্টার যদি 2 ধরি, এটার মধ্যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে, যেহেতু এটা অনেক পুরাতন আইন, নতুন আইনগুলোতে 2 নম্বরে ডেফিনেশন দেওয়া থাকে। তো পেনাল কোডই একমাত্র ব্যতিক্রম যার ডেফিনেশন গুলা একদম সেকশন বাই সেকশন অনেক বড়। তো চ্যাপ্টার 2 এর মধ্যে আমাদের কিছু জেনারেল ব্যাখ্যা দেয় যে এই পেনাল কোডের মধ্যে শব্দগুলা দ্বারা কি বুঝাবে। এরপরে 3 নম্বর চ্যাপ্টারটা পেনাল কোডে যে শাস্তিগুলো আছে এগুলোর ক্যালকুলেশনটা আমাদেরকে বোঝায়। আর 4 নম্বরটা হচ্ছে যে কিছু ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন। এই যে 4টা চ্যাপ্টার আমরা বললাম, এই 4টা চ্যাপ্টার কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদেরকে পড়তেই হবে, আপনাকেও পড়তেই হবে, আপনি বাদ দিতে পারবেন না। কারণ এই 4টা চ্যাপ্টার থেকে আপনি 3টা থেকে 4টা এমসিকিউ পাবেন, যে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি পাবেনই পাবেন। তো এমনকি কিছুবার যে এমসিকিউ তে এত সাধারণ এমসিকিউ আসে যে জেনারেল এক্সেপশন কত ধারায় আছে বা আছে কোথায়, জেনারেল এক্সেপশনটা আছে কোথায়। তো দেখেন এখানে যে হেডিংটা আছে, এখন আপনি যদি ইংরেজিটা, যদি এই সামান্য ইংরেজিটা যদি না পড়েন, জেনারেল এক্সেপশন বাংলায় পড়ে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। তাহলে এই ছোট ছোট যে ইংরেজি মেইন কিওয়ার্ডটা আছে শুধু সেটা পড়বেন। অনেকেরই সমস্যা যে তারা বাংলা মিডিয়ামে পড়ছেন, ইংরেজি পড়তে চান না। আপনি আইনজীবী হতে চাইলে ছোটখাটো কিছু ইংরেজি অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এই 4টা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে পড়তেই হবে। এরপরে যদি আমরা যাই চ্যাপ্টার 5 থেকে, পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে এগুলা থেকে কিছু আপনার পড়বো, কিছু আপনাকে বাদ দিতে হবে। এখন চ্যাপ্টার 5-এ যেটা আছে, এই চ্যাপ্টার 5-এ হচ্ছে কিছু আমাদের অপসহায়তা বিষয় আলোচনা করে, অ্যাবার্টমেন্ট বিষয় আলোচনা করে। এখানেও সিলেক্টিভ কিছু সেকশন পড়লে আমাদের যথেষ্ট, টোটাল সেকশন গুলো আপনার পড়ার দরকার নাই। এরপরে যদি আমরা দেখি, আমাদের চ্যাপ্টার 5A তে যেটা আছে ক্রিমিনাল কনস্পিরেসি, 2টা সেকশন আছে, দুইটাই গুরুত্বপূর্ণ। একটার মধ্যে ডেফিনেশন দেওয়া আছে, একটার মধ্যে শাস্তি দেওয়া আছে। ওই দুইটাই আপনাকে পড়তেই হবে, বারবার পড়তে হবে। এরপরে দেখেন যে 6 নাম্বার থেকে, যেই 6 নাম্বার চ্যাপ্টারটা আছে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, অনেকগুলা সেকশন আছে। শুধু আপনি যদি বলি চ্যাপ্টারের হেডিংটাই গুরুত্বপূর্ণ, আর ভিতরে শুধু রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশন বলে একটা শব্দ আছে, এই একটা সেকশনই যথেষ্ট। আর কিন্তু তেমন কিছু ইম্পর্টেন্ট না, কারণ যেহেতু এখন শেষ সময়ের প্রস্তুতি আমরা নিচ্ছি। এরপরে 7 নাম্বার চ্যাপ্টারটা যদি আপনি নাও পড়েন, যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স রিলেটেড, আপনার কোনো সমস্যা নেই। তবে আপনার জাস্ট এতটুকু জেনে রাখা উচিত যে এইখানে যে জিনিসটা আলোচনা করে সেটা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যারা কাজ করে, এদের দ্বারা যদি কোনো সাধারণ ব্যক্তি কোনো অপরাধ ঘটায়, সাধারণ ব্যক্তির অপরাধের বিচার হয়। নর্মালি এই যে আর্মি, নেভি, এয়ারফোর্সের বিচার কিন্তু তাদের নিজস্ব আইনে হয়, আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের আইনে। এইখানে শুধু সাধারণ ব্যক্তিরা যখন এই ব্যক্তিদের মাধ্যমে প্ররোচিত করে কোনো অপরাধ ঘটাবে, জনসাধারণের বিচারের জন্য এই চ্যাপ্টারটা, তো এটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে চ্যাপ্টার 8 যেটা আছে আমাদের, এখান থেকে সিলেক্টিভ কিছু আমাদের শব্দ আছে, পাবলিক ট্রাঙ্কুয়ালিটি বা জনশান্তি বিরোধী অপরাধ। প্রতিটা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, মোটামুটি 4টা থেকে 5টার মতো সেকশন আছে, যেটা পড়লেই যথেষ্ট। কিন্তু আপনার উচিত হবে অবশ্যই হেডিং এর ইংরেজি নামটা, এই যে পাবলিক ট্রাঙ্কুয়ালিটি, এই শব্দটা অবশ্যই ইংরেজিতে মনে রাখবেন। কারণ অনেক ক্ষেত্রে আপনার ওই চ্যাপ্টারটাই উঠাই দিতে পারে যে পাবলিক ট্রাঙ্কুয়ালিটি পেনাল করে আছে কত চ্যাপ্টারে। এরপরে দেখেন পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মকর্তা কর্তৃক অপরাধ অতটা গুরুত্বপূর্ণ না, ভেতর থেকে নর্মালি প্রশ্ন আসে না। তারপরেও একটা দুইটা সেকশন আছে সিলেক্টিভ, চাইলে পড়তে পারেন, না চাইলে নাই। ইলেকশন রিলেটেড অপরাধের ক্ষেত্রে নর্মালি সেখান থেকে শুধু একটা সেকশনই সম্ভবত গতবারের আগের বার এসেছিল, সেটা হচ্ছে যে আপ্যায়নের মাধ্যমেই যে কাউকে আপনি ঘুষ খাওয়াইতে পারেন, যেমন নির্বাচনের সময় দেখবেন যে সবাই আপনাকে চা, কফি, বিস্কিট খাওয়ায়, তো এটাও এক প্রকারের কি ঘুষ প্রদান। এটা ছাড়া এই যে ইলেকশন, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে চ্যাপ্টার নাম্বার 10 যেটা আছে, এইটা আবার গুরুত্বপূর্ণ, এটার ভিতরে কিছু সেকশন আছে যেগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে 10 নাম্বারটা। আর 11 নাম্বারটা যদি আমরা দেখি, চ্যাপ্টার নাম্বার 11, ফলস এভিডেন্স এবং পাবলিক অফেন্স, পাবলিক জাস্টিস, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটার ভিতরে অনেকগুলা সেকশন আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে যদি 12, 13, 14,
এই 15, এই টোটালটা যদি আপনি বাদও দেন মোটামুটি আপনার কিন্তু অতটা কিন্তু যায় আসে না। 12 নম্বর তো কোনো কাজেরই না, জাস্ট আপনি নামটা হেডিংটা মনে রাখবেন যে ধাতব মুদ্রা এবং গভর্নমেন্ট স্টাম্প রিলেটেড অপরাধ। যদি একান্ত পড়তেই চান, ভিতরে তিনটার মতো সেকশন আছে, যে কয়েন যদি আপনি জাল করেন কি শাস্তিটা হবে, আর গভর্নমেন্ট স্টাম্প গুলা জাল করলে কি শাস্তি হবে, আর একটা ফিকটিসিয়াস স্টাম্প বলে স্টাম্প আছে। একান্ত পড়তে চাইলে ভিতরে তিনটাই সেকশন আছে, আর কিছু কিন্তু পড়ার কোনো কাজ নাই। এরপরে এই যে ওজন এবং বাটখারা রিলেটেড এই টোটাল চ্যাপ্টারটাই আপনার কোনো দরকার নাই। এরপরে যদি আমরা দেখি চ্যাপ্টার নাম্বার 14, যেখানে পাবলিক হেলথ সেফটি নিয়ে আলোচনা করে, মোটামুটি 3-4টার মতো সেকশন গুরুত্বপূর্ণ, বাকিগুলা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে 15 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমাদের ধর্ম অর্থাৎ রিলিজিয়ন রিলেটেড অপরাধ। তবে এই ক্ষেত্রেও শুধু একটা মাত্রই সেকশন আছে, 297, এটাই গুরুত্বপূর্ণ, বাকিগুলা কোনো কাজের না। তাহলে আমরা এই যে এতগুলা চ্যাপ্টার পড়ে আসলাম, এখান থেকে যদি দেখি যে 6 থেকে মোটামুটি 15 পর্যন্ত সিলেক্টিভ ওয়েতে পড়লেই যথেষ্ট। কিন্তু এইতে যখন আপনি 16 নম্বরে আসবেন, মানব দেহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বরে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা আপনাকে পড়তেই হবে, যথেষ্ট সময় নিয়ে পড়তে হবে, বুঝে বুঝে কিন্তু পড়তে হবে। এরপরে যদি আসি আমরা, দলিল রিলেটেড অপরাধটা অতটা গুরুত্বপূর্ণ না। 19 নম্বর চ্যাপ্টারটা যে অপরাধমূলক চুক্তিভঙ্গ, এটাও কোনো কাজের না। বিবাহ রিলেটেড যে এখানে কয়েকটা শব্দ আছে যেখান থেকে মোটামুটি প্রশ্ন মাঝে মধ্যে আসে, তো এই জন্য 20 নম্বর চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। আর 21-এর মধ্যেও চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এই জন্য, যেহেতু এখানে মানহানি রিলেটেড কিছু প্রশ্ন করা আছে, তো এই ডিফরমেশন বা মানহানি চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। আর চ্যাপ্টার নাম্বার 22, যেখানে ক্রিমিনাল ইন্টিমিডেশন, ইনসল্ট, অ্যানোয়িং সম্পর্কে আলোচনা করা আছে, এখানেও সিলেক্টিভ 2-3টা সেকশন। আর আমাদের চ্যাপ্টার নাম্বার 23, যেটার মধ্যে শুধু হেডিংটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেই অপরাধগুলা শাস্তি পেনাল করে দেওয়া নাই, এরকম কোনো অপরাধ যদি কেউ করে, সেই অপরাধের শাস্তিটা তার কি হবে, অর্থাৎ কোনো অপরাধ যেটা পেনাল করে, অসংখ্য অপরাধের ডেফিনেশন দেওয়া আছে। এখন এমন একটা অপরাধে কেউ করার চেষ্টা করলো যেটা শাস্তি দেওয়া নাই, তো বলতেছে যে এই অ্যাটেম্প টু কমিট অফেন্স, এখানে পৃথক করে মাত্র একটা চ্যাপ্টার একটাই সেকশন, 511। তো এর হেডিংটাই বারবার আসে। এইটা হচ্ছে আমাদের মূলত মূল জিনিস, যেটা আজকে আমরা পড়বো। তো যাই হোক, এইভাবে ইংরেজিটা সব পড়লে আমাদের বুঝে আসে না, আমাদের হ্যান্ড নোট থেকেই পড়ে অভ্যস্ত বেশিরভাগ যারাই আছেন তারা। তো চলুন এখন আমরা দেখার চেষ্টা করি যে পেনাল কোডের ইতিহাসটা কি। তো দেখেন, সর্বপ্রথম আমরা যেটা বললাম যে এই উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার যে আসলো, তাদের মূল জিনিস কিন্তু ইউকে থেকে পরিচালিত হইতো। তো তারা সর্বপ্রথম 1833 সালে কি করলো, একটা চার্টার্ড অ্যাক্ট করে দিল যে ভারতীয় উপমহাদেশে কি করা, এই যে মুসলিমদের মুসলিম আইন, হিন্দুদের হিন্দু আইন, বৌদ্ধদের বৌদ্ধ আইন, এই আইনগুলো বাদ দিয়ে একটা কমন ল যাতে করা যায়, যে আইনে রাষ্ট্রীয়ভাবে সব অপরাধের বিচার করা যায়। এই জন্য সম্ভাব্যতা যাচাই করার জন্য যাতে কমিশন গঠন করা যায়, এই জন্য সর্বপ্রথম 1833 সালে তারা চার্টার্ড অ্যাক্ট করে। এই অ্যাক্টের অধীনে 1834 সালে প্রথম ল কমিশন বা আইন কমিশন গঠন করা হয়। তো এই জন্য এটাও বারবার এমসিকিউ তো আসে যে প্রথম ল কমিশন কত সালে হয়। তো এই সালটা মনে রাখবেন, 1834। তো আবার পরীক্ষায় আসে যে এই যে প্রথম কমিশন বা ফার্স্ট ল কমিশন করা হইলো, এই কমিশনের সদস্য সংখ্যা কতজন, সদস্যের চেয়ার, এই যে এই কমিশনের চেয়ারম্যান কে ছিল, এটা কিন্তু বারবারই আসে। তো এখানে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, চেয়ারম্যান সহ মিলিয়ে, এটাও মনে রাখবেন। তো চেয়ারম্যানকে, এটা আমরা সবাই জানি, লর্ড ম্যাকুলে, যাকে এই যে প্যানাল কোডের জনক বলা হয়, কারণ যদিও আরো বাকি 3 জন সদস্য ছিল, তবে মূল কাজটা কিন্তু এই চেয়ারম্যান সাহেবই করেছেন। তবে তার জীবিত থাকাকালীন উনি দেখে যেতে পারেন নাই। 1859 সালে উনি মারা যান। আমরা জানি 1860 সালে আইনটা পাশ হয়। তাহলে আমাদের এই প্যানাল কোড, এই যে প্রথম ল কমিশনের মাধ্যমে যে ড্রাফটটা এসেছিল, ম্যাক্সিমাম কিন্তু তারই আছে, পরবর্তীতে সামান্য কিছু কিন্তু জাস্ট রিভিশন করা হয়েছে। আমরা এমসিকিউর জন্য মনে রাখবো যে লর্ড ম্যাকুলে। এখন বাকি এই যে 3 জনের নাম আছে, এই নামটা মাঝে মধ্যে মনে রাখা আপনার দরকার।
তো এদের মধ্যে একজন হচ্ছে অ্যান্ডারসন, আরেকজন হচ্ছে ম্যাকলিওট, আরেকটা হচ্ছে যে মিলিয়ট। তো এখন এগুলা নর্মালি মনে থাকে না যেহেতু ইংরেজদের নাম, তো এই জন্য আপনি যেটা করতে পারেন, AM² মনে রাখতে পারেন। এতে অ্যান্ডারসন আর এম তে দুইজনের নামের প্রথম অক্ষর আসতেছে, একটা হচ্ছে ম্যাকলিওট আর একটা হচ্ছে মিলিয়ট। আর আমাদের ম্যাকুলে সাহেব তো আসেনি। তো এই টোটাল 4 সদস্য বিশিষ্ট কমিটি, যার সভাপতি হচ্ছে লর্ড ম্যাকুলে। আরেকটা জিনিস যদি আমরা দেখি, এই যে কমিটি 1837 সালে, এটা যদিও বার কাউন্সিল এখন পর্যন্ত আসে নাই, যারা জুডিশিয়ারি পরীক্ষা দেন তাদের পরীক্ষা এসেছিল। তো এই কমিটি যে রিপোর্টটা সাবমিট করে ফাইনালি খসড়া আকারে প্যানাল করে, সেটা সর্বপ্রথম 1837 সালে জমা করে গভর্নর জেনারেলের কাছে। তো যেহেতু এই অঞ্চলে আমাদের যাবতীয় ব্যবস্থা ছিল ব্রিটিশ সরকারের, আগে আমাদের এই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কিন্তু এই অঞ্চলে ছিল না, আর এই অঞ্চলে ছিল গভর্নর জেনারেল। 1837 সালে তাদের কাছে কি করেন, গভর্নর জেনারেলের কাছে জমা করেন, যার নাম ছিল লর্ড অকল্যান্ড। তো নামটা চাইলে মনে রাখতে পারেন, যদি প্রশ্ন একটু কঠিন হয় হয়তো আপনাদেরকে এটাও দিতে পারে, যে 1837 সালে ফার্স্ট ল কমিশন যে রিপোর্টটা সাবমিট করে, তো কোন গভর্নরের নিকট তারা সাবমিট করে, তো সেটা হচ্ছে লর্ড অকল্যান্ডের নিকট এই রিপোর্টটা সাবমিট করে। তো রিপোর্ট সাবমিট করার পরেও যাচাই বাছাই করে দেখা যায় যে এখানে আরো সংশোধনীর প্রয়োজন, তো এইভাবে চলতে থাকে। তো এর মধ্যে 1850 সালে কি করা হয়, বিভিন্ন প্রকার সংশোধনী করে আবার তার রিপোর্টটা খসড়া তৈরি করা হয়, ফাইনাল খসড়া। তো এরপরে সেটা 1856 সালে কি করা হয়, জমা করা হয় কার কাছে, এখন সরাসরি জমা করা হয় আমাদের যেমন সংসদ আছে, তো তখনকার যে সংসদ, লেজিসলেটিভ কাউন্সিল বলে, যে তাদের কাছে, যে এটা সংসদে পাশ করার জন্য 1856 সালে। তো এর মাঝখানে পরবর্তী বছর আবার কি ঘটে যায় আমরা জানি, সিপাহী বিদ্রোহ ঘটে 1857 সালে। তো এই বিদ্রোহের ফলে আবার এই পেনাল কোডের মধ্যে এই যে সিপাহী বিদ্রোহ গোটা ঘটলো, তারা চিন্তা করলো যে এই ক্ষেত্রে আমরা পেনাল কোডের মধ্যে আরো বিভিন্ন প্রকার শাস্তি অ্যাড করা দরকার, বিভিন্ন সংশোধনী করা দরকার। তো তখন সেটা আরো মোটামুটি আরো 2 বছর পর্যন্ত সংশোধনী চলে, এবং 1860 সালে গিয়ে সর্বশেষ এটা পাশ হয়। আর 1862 সালে এটা কার্যকর করা হয়। তো এই জন্য আমরা যে প্রথম পেজে দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনি সহজে বুঝে রাখার জন্য এইরকম ভাবে সালটা লিখে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার পড়াশোনাটা খুব সহজ হবে। তাহলে 1833 ছিল আমাদের চার্টার্ড অ্যাক্ট, 1834-এ প্রথম ফার্স্ট ল কমিশন, 1837-এ ওই কমিশনের রিপোর্টটা খসড়া আকারে পেনাল কোড তারা প্রস্তুত করে জমা করে। 1850-এ পেনাল কোডটাকে আবার তারা সেখানে বিভিন্ন প্রকার পরিবর্তন করে। 1856-তে তারা কি করে, সেই রিপোর্টটা লেজিসলেটিভ কাউন্সিলে তারা উপস্থাপন করে। আর 1857 আমরা সবাই জানি সিপাহী বিদ্রোহ হয়। 1860-এ এটা আমাদের আইনটা পাশ হয়, এবং 1862-তে গিয়ে এটা কার্যকর করা হয়। তো এইটা এইভাবে একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মনে থাকবে। তো এখন আসি আমরা পরবর্তীতে আরো যে আলোচনা আছে সেদিকে যাই। আমাদের যে পেনাল কোডটা আছে, আইনের বিভিন্ন প্রকার ভাগ উপভাগ আছে। কিছু আইনকে আমরা বলি যে সাবস্ট্যান্টিভ ল, কিছুকে বলি যে আমরা প্রসিডিউরাল ল, কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ ল। তো আমাদের এই বার কাউন্সিলের পরীক্ষা টোটাল 7টা সাবজেক্ট আছে। তো এখান থেকে বারবারই আপনাদেরকে মুখস্থ করতে হয় যে কোনগুলা মূল আইন, কোনগুলা পদ্ধতিগত আইন। তো মনে রাখবেন, আপনি যদি সামান্য একটা টেকনিক মনে রাখেন, সেটা হচ্ছে যে যে আইন আপনাকে কোনো অধিকার দিবে, যে আইন আপনাকে কোনো দায়িত্ব দিবে, যে আইন আপনাকে কোনো শাস্তি দিবে বা একটা বাধ্যবাধকতা আরোপ করবে, সেটাই মূল আইন। যেমন দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, সে আইনে আপনি জমির দখল উদ্ধার করার ক্ষমতা পান, দলিল সংশোধন করার ক্ষমতা পান, দলিল বাতিল করার ক্ষমতা পান। তো তার মানে কি, সুনির্দিষ্ট প্রতিকার আইনটাও একটা সাবস্টেন্টিভ ল। পেনাল কোডের মধ্যে বিভিন্ন অপরাধের শাস্তি দেওয়া আছে। তাহলে যে আইনটা বিভিন্ন প্রকার অধিকার দিবে, দায়িত্ব দিবে, শাস্তি দিবে, বাধ্যবাধকতা আরোপ করবে, সেটাই হচ্ছে আমাদের মূল আইন বা তথ্যগত আইন বা সাবস্টেন্টিভ ল। আর এই অধিকারটা যে আইনের অধীনে আপনি বাস্তবে পাবেন, যেমন আমরা যে দেওয়ানি কার্যবিধির মাধ্যমে কি করি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে প্রতিকারগুলা, সেগুলা আদালতে উপস্থাপন করি। এই যে প্যানাল কোড আছে, এই প্যানাল কোডের শাস্তিগুলা কিভাবে দেওয়া হবে, তো এই জন্য আমাদের ফৌজদারি কার্যবিধি আছে। তাই ওভারঅল আপনি 7টা সাবজেক্টে আপনার মুখস্থ করে রাখার দরকার নাই যে কোন সাবজেক্টটা পদ্ধতিগত আইন,
কোনটা হচ্ছে আপনার মূল আইন। আপনি নিজেই জানলেন যে যে আইনটা আপনাকে কোনো অধিকার দেয়, যে আইনটা আপনাকে কি করে কোনো প্রকার একটা শাস্তি আরোপ করতেছে, সেটাই হচ্ছে মূল আইন। তারপরে আপনার জানার জন্য, আমাদের টোটাল 7টা সাবজেক্টের মধ্যে 2টা আইন হচ্ছে মূলত মূল আইন। একটা হচ্ছে যে আমাদের পেনাল কোড, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। তবে মাঝখান দিয়ে তামাদি আইনটা আছে। তামাদি আইন মনে রাখবেন, তামাদি আইন বাস্তব পক্ষে কোনো মূল আইন না, বাস্তব পক্ষে কোনো পদ্ধতিগত আইন না। তামাদি আইন হচ্ছে একটা মিশ্র প্রকৃতির আইন। বাংলাদেশ বার কাউন্সিলটাও হচ্ছে একটা মিশ্র প্রকৃতির আইন বা হাইব্রিড আইন, যেখানে মূল আইন এবং পদ্ধতিগত আইন দুইটারই কি আছে, সেখানে অপশন দেওয়া আছে। কারণ যখন আপনি তামাদি আইনের 26 নম্বরে সুখাধিকার পাবেন, 28 নম্বরে সম্পত্তির অধিকার বিলুপ্ত করবেন, তো সেখানে আপনি কি পাচ্ছেন, একটা অধিকার পাচ্ছেন। তো এর জন্য তামাদি আইনটা প্রকৃতপক্ষে একটা হচ্ছে মিশ্র আইন বা হাইব্রিড আইন, কোনো পদ্ধতিগত আইন না এবং শুধুমাত্র কোনো মূল আইনও না। মূল আইন হচ্ছে আমাদের পেনাল কোডটা এবং সুনির্দিষ্ট প্রতিকার। আর বাকি অন্যান্য যেমন আছে আমাদের দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, সেটা হচ্ছে যে আমাদের পদ্ধতিগত আইন। তবে এর আগের পরীক্ষাও সম্ভবত এ নিয়ে একটা প্রশ্ন ছিল। আপনার দেখতে হবে যে আপনার অপশনে কোন কোন আইনগুলা তারা দিছে। যদি তারা দেয় যে নিচের কোনটি পদ্ধতিগত আইন, তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন কোন আইনটা আছে। যদি দেওয়ানি কার্যবিধি থাকে তাহলে আপনি সেটা দিবেন, বাকি তিনটা কি আছে সেটা আপনাকে জানতে হবে। আর পদ্ধতিগত আইন যেটা আছে সেটার আরেকটা নাম হচ্ছে, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ল। খুব কম ব্যবহৃত হয়। তাহলে পদ্ধতিগত আইনের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ল, এই জিনিসটা মনে রাখবেন। এখন আমরা যদি আসি আমাদের এই পেনাল কোডের মধ্যে, যেই জিনিসটা আছে এতটুকু আমরা জানি যে এটা হচ্ছে আমাদের একটা অপরাধ রিলেটেড যে আইন। তো যত আইনগুলা আছে, আইনগুলা 2টা ভাগে বিভক্ত, এটা মুখস্থ রাখবেন, এটা সম্ভবত আপনার বইয়ে নাই। তো এইটা থেকেও এমসিকিউ আসে। একটা হচ্ছে কোহেট অফেন্স, একটা হচ্ছে ইনকোহেট অফেন্স। কোহেট অফেন্স মানে হচ্ছে যে আপনি আর কি করলেন, কারো বিরুদ্ধে আপনার খুব, তাকে গেলেন একটা থাপ্পড় মারলেন, আপনার কাজ হয়ে গেল। মানে যেই একটা অপরাধ সেটা আপনি সম্পূর্ণ করে ফেলাইলেন। আর ইনকোহেট অফেন্সটা হচ্ছে যে যেইটা করার জন্য আরো কিছু অ্যাকশনের প্রয়োজন। আপনি কাউকে হত্যা করবেন, কারো বাসায় ডাকাতি করবেন, কেবলমাত্র প্রস্তুতি গ্রহণ করলেন, কেবল অস্ত্র সংগ্রহ করলেন, কিভাবে আপনি ডাকাতিটা করবেন এই পরিকল্পনা করলেন, শুধু এতটুকুতেই যখন সীমাবদ্ধ, তখন ওই অপরাধটাকে আমরা বলি যে এটা অসম্পূর্ণ অপরাধ। মানে এটা হচ্ছে ইনকোহেট অফেন্স। তাহলে এই 2টা শব্দ একটু আপনাকে কষ্ট করে হলেও ইংরেজিটা মনে রাখতে হবে, যে পেনাল কোডে যত অপরাধ আছে 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কোহেট বা সম্পূর্ণ অফেন্স, আর একটা হচ্ছে ইনকোহেট বা অসম্পূর্ণ অফেন্স। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনগুলো কোহেট অফেন্সের মধ্যে আসতেছে আর কোনগুলো ইনকোহেট অফেন্সের মধ্যে আসতেছে। দেখেন চ্যাপ্টার নাম্বার 6 থেকে 22, এই যে টোটাল যে অপরাধগুলা, এগুলাই হচ্ছে আমাদের কোহেট অফেন্স বা সম্পূর্ণ অপরাধ। আর চ্যাপ্টার নাম্বার 5, 5-এর এ এবং যে চ্যাপ্টার 23, 5-এ কি আছে আমাদের অপসহায়তা। তো এটা হচ্ছে আমাদের কি একটা ইনকোহেট অফেন্স। 5-এর এ অপরাধমূলক ষড়যন্ত্র, এটাও হচ্ছে একটা ইনকোহেট অফেন্স, কারণ আপনাকে আরো কাজ করতে হইতো, যদি টোটাল অপরাধটা করতে যাইতেন আরো কাজ করতে হইতো। আর চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার 23, এটা তো আমরা জানি। তো এই তিনটা হচ্ছে আমাদের ইনকোহেট অফেন্স। এখন এই টোটাল পেনাল কোডে আমাদের 511টা সেকশন আছে, এটা মনে রাখবেন। 511টা সেকশন এবং 23টা আছে চ্যাপ্টার। তো এগুলা জেনারেলি কয়েকটা ভাগে আপনাকে ভাগ করে পড়তে হবে। তো এই জন্য 1 থেকে 4 নাম্বারটাকে আমরা বলি যে এটা হচ্ছে জেনারেল চ্যাপ্টার। এখানে বিভিন্ন প্রকার নিয়ম কানুন আলোচনা করা হয়, তো এগুলো আমরা পৃথক ভাবে পড়বেন। আপনি যখনই পেনাল কোড পড়বেন, 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টারটার বিষয়বস্তু আলাদা, এগুলোর পড়াশোনাও আপনার আলাদা। এরপরে 6 থেকে 22 নাম্বারে যে অপরাধগুলো আছে, এগুলো 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাবলিক বা সোসাইটির বিরুদ্ধে কিছু অপরাধ, আর একটা হচ্ছে প্রাইভেট বা ব্যক্তিগত, ব্যক্তি টু ব্যক্তি কিছু অপরাধ। যেমন ধরেন যে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করতেছেন, তাহলে এটা কি পাবলিক নেচারের অপরাধ। তো এখন এই যে এই চ্যাপ্টারে গুলো আপনি মনে রাখবেন কিভাবে, সহজ ভাবে, কারণ যতই পড়েন, এখন পড়লেন 2 দিন পরে কিন্তু আপনি ভুলে যাবেনই যাবেন, এটা একদম শিওর। তো আপনি এমন যদি কোনো টেকনিকে পড়েন যে যেখানে আপনি 1 বছর পরেও যদি পেনাল কোডটা বের করেন, যাতে আপনার মনে থাকে, বা আপনি নিজে নিজে বের করতে পারেন যে এটা আমি কিভাবে পড়তে পারবো।
তো দেখেন এখানে আমরা 6 থেকে 11 পর্যন্ত আমাদের যে অপরাধ গুলা আছে এগুলার চ্যাপ্টারের হেডিংটা আমাদেরকে মনে রাখতে হবে, শুধু হেডিং। কারণ আমরা প্রথমের অংশে বলেছি যে কোন চ্যাপ্টারটা আমরা বিস্তারিত পড়বো কোনটা পড়বো না, কিন্তু চ্যাপ্টারের নামটা অবশ্যই আপনার একটু মনে রাখতে হবে কষ্ট করে। তাহলে আপনার কাছে টোটাল সাবজেক্টটা ইজি মনে হবে, অতটা কঠিন কিন্তু মনে হবে না। তো আপনি কি করবেন, যে কোনো একটা মানচিত্র আর্ট করবেন, যারাই ভালো আর্ট করতে পারেন। যদি আপনি বাংলাদেশের মানচিত্রটা আর্ট করেন আরো ভালো। তাহলে এই যে মানচিত্রটা আমরা আর্ট করলাম বাংলাদেশের, তো সর্বপ্রথম পেনাল কোডের মধ্যে যে অপরাধটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, অফেন্স এগেইনস্ট স্টেট। 6 নাম্বার চ্যাপ্টারে কিন্তু দেওয়া আছে। তাহলে এইরকম মানচিত্র আপনি নিজে একবার আর্ট করেন, নিজে একবার ট্রাই করেন। ট্রাই করে এখানে সর্বপ্রথম রাষ্ট্র লেখেন, যে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। তো এই যে আমাদের মানচিত্র আছে বাংলাদেশের বা যে কোনো দেশের মানচিত্র রক্ষা করার জন্য সর্বপ্রথম যারা কাজ করে এরা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। এই যে সীমান্তের মধ্যে আমাদের বিজিবি আছে, আমাদের বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, এরা কি করে, রাষ্ট্রের এই যে মানচিত্রটাকেই রক্ষা করতেছে বহির্বিশ্ব থেকে। তো তাহলে তারপরে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সেনা, নৌ এবং বিমান বাহিনী বিষয়ক অপরাধ। এরপরে দেখেন এই যে ভূখণ্ডটার ভিতরে আমরা জনসাধারণ আছি, পাবলিক আছি, যাদেরকে আমরা বলি যে আম জনতা আছি। তো আমরা এই যে আম জনতা আছি, আম জনতার যাতে শান্তি বিরোধী যদি কোনো অপরাধ ঘটে এর জন্য একটা পৃথক চ্যাপ্টার রাখা হয়েছে। আর এই জনসাধারণকে রক্ষা করার জন্য, তাদেরকে কন্ট্রোল করার জন্য কি আছে, পাবলিক সার্ভেন্ট আছে, আমরা জানি পুলিশ অফিসার আছে, বিচারক আছেন, নানা প্রকার মানুষ আছেন। তো এই পাবলিক সার্ভেন্টদের যে অপরাধ, এটা 2 প্রকারের অপরাধ হইতে পারে। একটা হচ্ছে পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মকর্তা নিজে অপরাধ করতে পারে, ঘুষ খেতে পারে, দুর্নীতি করতে পারে। আরেকটা অপরাধ হচ্ছে যে এরা কোনো আদেশ দিলে জনসাধারণ সেটা অমান্য করতে পারে, তো যাদেরকে আমরা বলি যে সরকারি কর্মকর্তার বৈধ আদেশ প্রত্যাখ্যান রিলেটেড অপরাধ। তো এই যে আমরা একটা মানচিত্র পাইলাম, মানচিত্রের মধ্যে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পাইলাম, এর মধ্যে ভিতরে আমজনতা সাধারণ মানুষ পাইলাম, এর মধ্যে সরকারি কর্মকর্তা পাইলাম। তো এদের সবাই কি হয়, দিন শেষে এক জায়গায় যায় ন্যায় বিচার পায়, সেটা কোথায়, আদালতে। এই যে জনসাধারণের পাবলিক জাস্টিস, এবং আমরা জনসাধারণরা বাই ডিফল্ট নেচারগত ভাবে মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দেই। তো একটা চ্যাপ্টারই আমরা পাবো যে সেটা হচ্ছে যে আমাদের জনসাধারণের পাবলিক জাস্টিস এবং আমাদের মিথ্যা সাক্ষ্যদান রিলেটেড চ্যাপ্টার। এইখানে টোটাল আমরা 6 থেকে নিয়ে 11 পর্যন্ত, আপনি যদি একবার মানচিত্রটা অঙ্কন করেন, একবার যদি মাথার মধ্যে ঢুকে, দেখবেন যে আপনি কোনোদিন ভুলবেন না। এইভাবে আপনি এইটুকু মনে রাখতে পারেন, তাহলে আপনি একটা মানচিত্র আঁকলেন। সর্বপ্রথমে অপরাধটা বা চ্যাপ্টারটা যেটা হইলো আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এরপরে সেনা, নৌ এবং বিমান বাহিনী বিষয়ক অপরাধ, এরপরে হচ্ছে জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ, এরপরে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্তৃক অপরাধ এবং সরকারি কর্মকর্তার বৈধ আদেশ অমান্য করার অপরাধ, আর একটা হচ্ছে যে আমাদের মিথ্যা সাক্ষ্যদান। এখন আসি 12 থেকে 15, যে চ্যাপ্টার গুলা অতটা গুরুত্বপূর্ণ না, আপনি শুধু নামটা মনে রাখবেন, এর ভিতরে অতটা কিছু নেই। আমরা আবারও বলতেছি যেগুলা জাস্ট 10 মিনিটও যদি দেখেন যথেষ্ট। তো এখানে মনে রাখবেন যে কোড ওয়ার্ড এনআরবি, সি তে হচ্ছে আমাদের কয়েন বা ধাতব মুদ্রা রিলেটেড অপরাধ, ডাব্লিউ তে হচ্ছে আমাদের ওয়েট বা ওজন রিলেটেড অপরাধ, এন তে হচ্ছে আমাদের নিউসেন্স, পাবলিক নিউসেন্স, যেখানে আমাদের জনস্বাস্থ্য, সেফটি, নানা প্রকার জিনিস আছে। আর আর তে হচ্ছে আমাদের রিলিজিয়ন বা ধর্ম রিলেটেড অপরাধ। তাহলে 12 থেকে 15 যে আমরা টেকনিকটা দিলাম সেটা হচ্ছে কোড ওয়ার্ড এনআরবি। তো এটা অতটা গুরুত্বপূর্ণ না, শুধু নামটা একটু মনে রাখবেন। এরপরে চলে আসি যে এইখান থেকে গুরুত্বপূর্ণ সবসময় প্রশ্ন হয়, 6টা 7টা 8টা পর্যন্ত প্রশ্ন হয়, এমনকি 10টা পর্যন্ত প্রশ্ন হয়। সেটা হচ্ছে যে আমাদের মানবদেহ এবং সম্পত্তি, এই দুটা চ্যাপ্টার থেকে। এখন এই 16 থেকে 22 কিভাবে আপনি মনে রাখবেন? তো দেখেন, নর্মালি কথা হচ্ছে আমরা মানুষ মানেই হচ্ছে মানবদেহ। আপনি যদি মানুষ হন, আপনি যে কাজই করেন, ইনকাম করেন, দিন শেষে একটাই চিন্তা থাকে যে কিভাবে টাকা পয়সা ইনকাম করে একটা জায়গা জমি কিনবেন, সম্পত্তি কিনবেন। তার মানে মানব দেহ, তা মানব দেহের পরেই আসে সম্পত্তি। যেখানেই মানুষ সেখানেই যাবে মানুষ সম্পত্তি ক্রয় করতে। আর যখনই সে সম্পত্তি ক্রয় করতে যাবে তখনই তার দলিল প্রস্তুত করতে হবে। তো দলিল করার মূল ভিত্তিটা হচ্ছে কি, একটা চুক্তি করা। আর চুক্তি করলেই হয়ে যাবে আপনার বিবাহ। আর যারাই বিবাহ করেছেন, বিবাহ করলে আপনার সেখানে মানহানি অবশ্যই ঘটবে।
আর মানহানি ঘটলে আপনি দেখাবেন ভয়ভীতি। তো এই যে একটা ছন্দের ছলে যদি আপনি এক দুইবার একটু বুঝে পড়ার চেষ্টা করেন, যে যেখানেই মানব দেহ বা মানুষ সেখানেই হচ্ছে সম্পত্তি, যেখানেই সম্পত্তি সেখানেই দলিল, আর যেখানেই দলিল সেখানেই একটা চুক্তি, যেখানেই চুক্তি, চুক্তি মানেই হচ্ছে আমাদের বিবাহ, আর বিবাহ হইলে ঘটবে আপনার মানহানি, মানহানি হইলে আপনি দেখাবেন ভয়ভীতি। তো এই হচ্ছে টোটাল আমাদের মানব দেহ হচ্ছে 16তম চ্যাপ্টার, সম্পত্তি হচ্ছে 17। এই দুটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এই যে ডকুমেন্ট বা দলিল রিলেটেড 18 নম্বরটা অতটা গুরুত্বপূর্ণ না। 19 নম্বরের চুক্তি এটা না পড়লেও চলে। তো বিবাহ রিলেটেড 20 নম্বর চ্যাপ্টারটা আমাদেরকে একটু পড়তে হবে। আর মানহানিটা তো অবশ্যই অবশ্যই পড়তে হবে, কিছু উপাদান আছে মানহানি। আর ভয়ভীতিটা শুধু হেডিং এবং দুই তিনটা সেকশন পড়লেই আমাদের জন্য যথেষ্ট। আর যেটা আমরা বাদ দিয়ে দিলাম বা যেটাই এটার মধ্যে আসে নাই সেটা হচ্ছে 5 এ যেখানে অপরাধমূলক ষড়যন্ত্র, আর 9 যেখানে নির্বাচন রিলেটেড অপরাধগুলা পরবর্তীতে যুক্ত করা হয়েছে। আর চ্যাপ্টার হচ্ছে আমাদের 5 যেখানে অপসহযোগিতা আলোচনা করা হয়েছে। আর সেকশন নাম্বার চ্যাপ্টার হচ্ছে 23 যেখানে অপরাধের চেষ্টা, একটা অপরাধ করার চেষ্টা বিষয়ক আলোচনা করা হয়েছে। তো টোটাল আপনি যদি এইভাবে যদি চ্যাপ্টার গুলার নামগুলা আপনি আয়ত্তে নিতে পারেন, ভিতরে ধীরে ধীরে কিন্তু আপনার পক্ষে প্রস্তুতি নেওয়া কোনো ব্যাপার না। আপনি যদি গত 3-4 বারের প্রশ্নগুলাও দেখেন, দেখবেন যে এই সাধারণ বেসিক আজকে আমাদের আধা ঘন্টার আলোচনা থেকেও 2টা থেকে 3টা এমসিকিউ কিন্তু অবশ্যই আছে। তো আমাদের এই রমজান মাসে আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে প্রতিটা সাবজেক্টের মধ্যে কোন জিনিসটা আপনি পড়বেন আর কোন জিনিসটা বাদ দিবেন, কিভাবে ভয় ভীতিটা দূর হবে, এই রিলেটেড আলোচনা করা। আর আমাদের এপ্রিলের 2 তারিখ থেকে শুরু হবে আমাদের মূল ক্লাস। তো আপনাদের আমরা জানি এখানে অনেকেই আছেন যারা আমাদের পূর্বে ক্লাস করেছেন, তারাও যুক্ত হয়েছেন। আপনাদের এখন প্রশ্ন এবং বিভিন্ন প্রকার কোশ্চিনের উত্তর আমরা দিব। যদি প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা পারমিশন দেওয়ার জন্য মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। জি।